সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আমরা তো এখন সবাই জানি যে এখনকার আবহাওয়া কিন্তু ভীষণ গরম, এবং এই গরমে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা বিভিন্ন ধরনের রোগ শোকে ভুগে থাকে। দর্শক, আজ আমরা এই গরমকালের জন্য বাচ্চারা কী ধরনের রোগে ভুগতে পারে এবং তার চিকিৎসা কী হতে পারে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, এবং সেজন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান কামরুল 1975 সালের জানুয়ারি মাসে যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1998 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর DCS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা শিশু হসপিটালে শিশু রেসপিরেটরি মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। এই গরমকালে বাচ্চারা কোন কোন ধরনের রোগে সব থেকে বেশি ভোগে? এই সময় সাধারণত বাচ্চাদেরকে, বিশেষ করে সবাই, বড় ছোট সবারই কিছু না কিছু গরমজনিত কারণে রোগ দেখা দিচ্ছে। বিশেষ করে বাচ্চারা, যেহেতু আমি শিশু বিশেষজ্ঞ হিসাবে বলতে পারি, বাচ্চারা সাধারণত এই সময় ডায়রিয়ার একটা প্রবণতা সবচেয়ে বেশি দেখা দেয়। আর এছাড়া ঠান্ডা, কাশি, জ্বর, ভাইরাস জ্বরের প্রবণতা বেশি দেখা যায়। কিছু স্কিন ডিজিজের এই সময় সম্ভাবনা থাকে। তারপরে যেটা হলো যে তাপদাহের জন্য বাইরে যে বাচ্চাগুলো যাচ্ছে বিভিন্ন খাবার দাবার খাওয়ার জন্য, তাদের অ্যাকুট গ্যাস্ট্রোএন্টারাইটিস, যেটাকে আমরা ডায়রিয়া জনিত কারণ। তারপরে এখন ডেঙ্গু রোগের প্রবণতা কিছুটা দেখা দিচ্ছে। আর চিকেন পক্স যেটাকে বলা হয়, এই চিকেন পক্সের পরিমাণটা বাড়ে। তাছাড়া যারা ঠান্ডা, কাশি, শ্বাসকষ্টজনিত রোগে ভোগে, এই গরমের কারণে তারা বাইরে, বিশেষ করে বাসায় থাকার কারণে ঘেমে যাচ্ছে, যার জন্য তাদের এই শ্বাসকষ্টর প্রবণতাও বেশি দেখা দিচ্ছে। কোন ধরনের বাচ্চাদের ক্ষেত্রে এই গরমকালটা আরেকটু বেশি তাদের ব্যাপারে একটু সচেতন থাকা উচিত মনে হয়? সব বয়সী বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালভাবে কিছু যত্ন নিতে হবে। বিশেষ করে যে বাচ্চাগুলো 6 মাসের নিচে বাচ্চা, তারা সাধারণত বাসায় থাকে, পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ খায়। যে বাচ্চাগুলো বুকের দুধ খায়, তারা বুকের দুধ ঠিকমতো পাচ্ছে কিনা এটা খেয়াল করতে হবে। বিশেষ করে তারা 24 ঘন্টায় 6 বারের বেশি প্রস্রাব করছে কিনা এটা দেখতে হবে। আর যে বাচ্চাগুলো 6 মাসের উপরে, তাদের বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার দিতে হবে। খেয়াল করতে হবে বাচ্চাগুলো যাতে না ঘেমে যায়। তাদেরকে হালকা কাপড় পরাইতে হবে, যে কাপড়ে তারা ঘেমে না যায়। ঘেমে গেলে তাদের ঘামটা যাতে গায়ে বসে না যায়, এদিকে খেয়াল করতে হবে। ঘাম গায়ে বসে গেলে সাধারণত তাদের ঠান্ডা, কাশি লাগার সম্ভাবনা থাকবে। তারপরে যাদের বিশেষ করে ডায়রিয়া হয়, এই বাচ্চাগুলোর প্রতি স্পেশাল কেয়ার করতে হবে। 6 মাসের উপরে যে বাচ্চাগুলো বয়স, তাদেরকে বুকের দুধের পাশাপাশি বাসার তৈরি খাবার দিতে হবে। স্যালাইনটা ইনশিওর করতে হবে। প্রতিবার পাতলা পায়খানার পরে যতটুকু পানি শরীর থেকে বেরিয়ে যাচ্ছে এটা ইনশিওর করতে হবে। আর পাশাপাশি বুকের দুধের পাশাপাশি খাবার, বিশেষ করে বাসার তৈরি খাবার, কাঁচা কলার তরকারি, ইভেন মুরগির মাংস ম্যাশড করে তাদেরকে খেতে দেওয়া যেতে পারে। আর যে বাচ্চাগুলোর বিশেষ করে ঠান্ডা, কাশির প্রবণতা আছে, তাদেরকে স্পেশাল খেয়াল করতে হবে যে তারা যাতে ঘেমে না যায়। আর এক শ্রেণীর বাচ্চা যেগুলো স্কুলে গোয়িং বাচ্চা, তাদেরকে খেয়াল করতে হবে যে তারা স্কুলে যাওয়ার সময় কাপড়টা ঠিকমতো করে যাচ্ছে কিনা। স্কুলতে বিশেষ করে আসার সময় যে গরমটা থাকে, এই গরমের সময় খেয়াল করতে হবে তারা রোদ্রে বেশি তাপ না লাগে। আসার সাথে সাথে যাতে বাসায় পৌঁছানোর পরে তাদের গায়ে যে ঘামটা হচ্ছে মুছে দিতে হবে। তারপরে আসার পরে বাচ্চাদের একটা প্রবণতা থাকে তারা ঠান্ডা পানি খেতে চায়। বাসার আসার সাথে সাথে তাদেরকে ঠান্ডা পানি খেতে দেওয়া যাবে না, ফ্রিজের পানি সঙ্গে সঙ্গে খেতে দেওয়া যাবে না। তারা কিছু সময় রেস্ট নেওয়ার পরে নর্মাল পানি ফ্রিজ থেকে বের করার পরে নর্মাল হয়ে যাওয়ার পরে এই পানিটা খেতে দিতে হবে। অতিরিক্ত ঠান্ডা পানি খেলে তাদের গলায় ব্যথা, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি টনসিলের প্রবলেম হতে পারে, যেটাকে টনসিলাইটিস বলে। এছাড়া ফ্যারিনজাইটিস হতে পারে, গলায় ব্যথা হতে পারে। এই প্রবলেমগুলো সাধারণত ইভেন কানেও ব্যথা হতে পারে। সেজন্য খেয়াল করতে হবে যাতে তারা ঠান্ডা পানি না খায়। স্কুল গোয়িং বাচ্চাদের জন্য আসলে মিনিমাম কত লিটার পানি গ্রহণ করা উচিত বলে আপনার কাছে বলা হয়? যে 5 বছর পর্যন্ত বাচ্চাদেরকে সাধারণত 1.5 থেকে 2 লিটার পানি খেলে হবে। তো সে পানি, পর্যাপ্ত পরিমাণে পানি তার শরীরে আছে কিনা এটা বোঝার জন্য যদি আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা খেয়াল করি যে তার প্রস্রাবের কালারটা কেমন আছে। হাই কালার ইউরিন, তার প্রস্রাবের রংটা যদি গাঢ় হয়ে যায় এবং সে যদি প্রস্রাবের পরিমাণটা কমিয়ে দেয়, তাহলে বুঝতে হবে তার পানি শূন্যতা হচ্ছে, তার এক্সেসিভ সোয়েটিং, ডিহাইড্রেশন হয়ে গেছে, তাকে পানি দিতে হবে। অনেকেই মনে করে যে আমার বাচ্চার পানি শূন্যতা হয়ে গেছে মানে আমি স্যালাইন খাওয়াবো। আসলে স্যালাইন না, তাকে বাসার তৈরি ফ্রুট জুস খেতে দেন, আদার যে চিড়ার পানি খেতে দেন, ডাবের পানি খেতে দেন, ইভেন ফলমূলের রস খেতে দেন, তাহলে তার পানি শূন্যতাটি হবে। অনেকেই মনে করে যে আমার বাচ্চার সোয়েটিং হচ্ছে, বাইরে থেকে আসার পরে তাকে একটা স্যালাইন গোলাই দিচ্ছে। আসলে স্যালাইন তো একটা এক্সেসিভ সোয়েটিং হলে তাকে স্যালাইন দিতে হবে, কিন্তু স্যালাইন তো একটা ওষুধ হিসাবে আমরা ইউজ করি। পাতলা পায়খানা হয়ে শরীর থেকে যে পানিটা বের হয়ে যাচ্ছে তার সাবস্টিটিউট হিসেবে ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স যাদের হয় তখন তাদের জন্য স্যালাইনটা ইউজ করতে হবে। আচ্ছা, যদি কেউ তার বাচ্চাকে স্যালাইনটা দিতে
চায়, সেক্ষেত্রে আসলে স্যালাইনের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন আছে কি, এবং দিনে আসলে কয়টা স্যালাইন সে ম্যাক্সিমাম খেতে পারবে? আমরা বলি যে তার যতটুকু পানি শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ পাতলা পায়খানার সাথে যে পরিমাণ পানি বেরিয়ে যাচ্ছে সেই পরিমাণ স্যালাইন তাকে ইনশিওর করতে হবে। এখন অনেকেই একটা জিনিস এই করে যে একটা বাচ্চা ধরেন 1 বছরের নিচে বাচ্চা, সে একটা স্যালাইন পুরো গুলাইলে খেতে পারে না। সে কি করে, সবচেয়ে যে ভয়ঙ্কর যে জিনিসটা, যে কিছু স্যালাইন সে প্যাকেট থেকে নিচ্ছে, কিছু পানি নিয়ে সে চামচ দিয়ে গুলাই খাচ্ছে। এটা কিন্তু হিতে বিপরীত হয়, তার হাইপারনেট্রিমিয়া ডেভেলপ করে। এই হাইপারনেট্রিমিয়াটা তার শরীরের জন্য একটা মারাত্মক। যে একটা বাচ্চা যদি হাইপারনেট্রিমিয়া ডেভেলপ করে এই অবস্থায়, তাহলে তার খিঁচুনি হবে, ইভেন তার এটা লাইফ থ্রেটেনিং একটা কন্ডিশন। সেই জন্য প্যাকেটের গায়ে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে একটা প্যাকেটের গায়ে যদি 1/2 লিটার পানিতে গোলানোর কথা থাকে, তো পুরো স্যালাইনটা 1/2 লিটার পানিতে গুলিয়ে ভালো করে গুলিয়ে তাকে খাওয়াতে হবে। প্রতিবার যতটুকু সে পাতলা পায়খানা করছে, পানি বেরিয়ে যাচ্ছে, ততটুকু পরিমাণ স্যালাইন তাকে ইনশিওর করতে হবে। আর এই গরমের সময় একটা স্যালাইন গোলায় সাধারণত আমরা 6 ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারি। তা আপনি একটা স্যালাইন ফুল গোলায় তাকে 6 ঘন্টায় খাওয়ান, যতটা প্রত্যেকবার যতটা দরকার হচ্ছে। 6 ঘন্টা এক্সিড হয়ে গেলে আপনি স্যালাইনটা ফেলে দিয়ে আবার নতুন একটা স্যালাইন গুলিয়ে নেন। যেসব বাচ্চাদের বয়স 0 থেকে 6 মাস, তাদের জন্য একজন মা দিনে আসলে কতটুকু পরিমাণ স্যালাইন দিতে পারে যদি তার ডায়রিয়া থাকে? আমরা প্রথমেই বলি যে একটা 0 থেকে 6 মাস পর্যন্ত একটা বাচ্চা বুকের দুধ খাবে, তা প্রতিবার তাকে পাতলা পায়খানার পরে বুকের দুধটা ইনশিওর করতে হবে। পাশাপাশি সে যে পরিমাণ মানে তার শরীর থেকে পানি বেরিয়ে যাচ্ছে, আমরা নর্মালি একটা মাকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য বলি, একটা বাচ্চার ওজন যদি 6 কেজি হয়, তাহলে প্রতিবার পাতলা পায়খানার পরে 6 চামচ অর্থাৎ 30 মিলিলিটার করে তাকে স্যালাইন ইনশিওর করতে হবে। যত কেজি ওজন তত চামচ, তাহলে মার কিন্তু এটা মানে বুঝতে সুবিধা হয়। সে একটা স্যালাইন গলিয়ে রাখছে, ওখান থেকে 6 চামচ স্যালাইন, একটা বাচ্চার ওজন 5 কেজি, তাহলে প্রতিবার পাতলা পায়খানার পরে সে 5 চামচ স্যালাইন ইনশিওর করবে। পাশাপাশি যে পরিমাণ পানি তার শরীর থেকে বের হচ্ছে এটা ইনশিওর করতে হবে। পাশাপাশি তাকে খেয়াল করতে হবে যে পায়খানার পরিমাণে পানির পরিমাণ যদি বেশি হয়, তাহলে ওই পরিমাণ স্যালাইন তাকে ইনশিওর করতে হবে। পাশাপাশি বুকের দুধটা ইনশিওর করতে হবে। অনেকেরই ধারণা যে স্যালাইন খাওয়াচ্ছি আমি কেন বুকের দুধ খাবো, বুকের দুধটা কিন্তু আসল। আর যাদের বয়স 6 মাসের উপরে, তাদেরকে বুকের দুধের পাশাপাশি বাসার খাবার ইনশিওর করতে হবে। বাসার খাবার আপনি কাঁচা কলার তরকারি, যেটাকে আমরা গ্রিন ব্যানানা ম্যাশড বলি, পাশাপাশি মুরগির মাংস, চিকেনটা ম্যাশড করে দিয়ে তাকে খাওয়ান। পাশাপাশি ডাবের পানি, চিড়ার পানি, ইভেন ভাতের মালটাও কিন্তু তাকে খেতে দেওয়া হতে পারে। সেখান থেকে তো পানি শূন্যতা, একটা বাচ্চা কী পরিমাণ পানি শূন্যতা হয়েছে এটা বোঝার জন্য আমরা যেমন ডাক্তাররা ক্লিনিক্যালি বুঝতে পারি, মায়েরা তো এটা বুঝতে পারে না। তা আমরা কি বলি যে আপনার বাচ্চার আপনি দেখবেন যে চোখটা বসে যাচ্ছে কিনা, তার জিহ্বাটা শুকিয়ে যাচ্ছে কিনা, সে ইরিটেবল কিনা, তারপরে তার প্রস্রাবটা খেয়াল করেন। সে একটা বাচ্চা 6 মাসের মানে নিচে যে বাচ্চাগুলো 24 ঘন্টায় সাধারণত 6 বারের বেশি প্রস্রাব করতে হবে। সে যদি প্রস্রাবের পরিমাণ কমিয়ে দেয়, তার প্রস্রাবটা যদি হাই কালার হয়, তাহলে বুঝতে হবে তার পানি শূন্যতা আছে, স্যালাইনটা ইনশিওর করতে হবে, বুকের দুধে ইনশিওর করতে হবে, তাহলে পূর্ণ হবে। এই সময়টাতে স্পেশালি নবজাতকদের যত্নটা আসলে কেমন হওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়, কি পরামর্শ? নবজাতকের যত্নের ক্ষেত্রে বলবো যে একটা বাচ্চা যে ঘরে থাকবে, ঘরটা সুন্দর হতে হবে, বাচ্চা ওয়েল ভেন্টিলেটেড থাকতে হবে, বাচ্চার চারিদিকে বদ্ধ থাকা যাবে না, বাচ্চাটা যে মানে জামা কাপড়টাকে পরিয়ে রাখা হয়েছে জামা কাপড়টা পাতলা হতে হবে, অনেক একটা মোটা জামা কাপড় পরিয়ে রাখে। অনেকেরই ধারণা যে আমার ঘরে ফ্যান চালাবো কিনা, আপনি ফ্যানটা একটা নর্মালি সে চালাই রাখেন যাতে সে না ঘেমে যায়। অনেকেরই বাসায় এসি আছে, আমাদের কাছে এসে জিজ্ঞেস করে, স্যার আমি বাসায় এসি আছে, আমার বাচ্চার জন্য কি এসি চালাবো? এখন বাইরের টেম্পারেচার নিয়ার অ্যাবাউট 37-38-এর উপরে। তা আপনি যদি, আমরা বলি যে গভর্নমেন্ট থেকে তো ইনস্ট্রাকশন আছে 25-এর উপরে এসির টেম্পারেচারের রাখতে হবে, সর্বনিম্ন রাখতে হবে। তা আপনি যদি 27 থেকে 28-এর ভিতরে টেম্পারেচার দিয়ে বাচ্চাটাকে রাখেন, বাচ্চাটা ঘামবে না, তার যে গরমজনিত যে এগুলো হচ্ছে এগুলো হবে না। সেজন্য আপনি 28 থেকে 29-এর ভিতরে টেম্পারেচার দিয়ে রাখেন, তাহলে বাচ্চার কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, এবং এক্ষেত্রে হাইজিন বিষয়টাকে মেনটেন করাটাও নিশ্চয়ই অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা বাচ্চা যদি, আর আমাদের এখন নগরকেন্দ্রিক জীবনে আরেকটা জিনিস সবচেয়ে আমাদের মারা সবসময় বাচ্চাদেরকে প্যাম্পাস পরায় রাখতে পছন্দ করে। একটা প্যাম্পাস পরায় রাখছে, এটা দেখা যাচ্ছে লং টাইম তাকে পরায় রাখছে, সে বাচ্চা ওর ভিতরে পায়খানা করছে, প্রস্রাব করছে, তার এখান থেকে কিন্তু তার এই লং টাইম ধরে এই পায়খানার ভিতরে একটা বাচ্চা থাকা, প্যাম্পাসে থাকা অবস্থায় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার পসিবিলিটি থাকে। সেজন্য এটা বারবার করে চেঞ্জ করতে হবে, 1 ঘন্টা 2 ঘন্টা পর পর চেঞ্জ করতে হবে। বাচ্চা যদি এখানে ইউজ করে মানে করে দেয়, তাহলে এটা চেঞ্জ করে দিতে হবে, তাহলে কিন্তু এই তার ইউটিআই হওয়ার পসিবিলিটি থাকবে না। আর লং টাইম ধরে যদি একটা বাচ্চা এই প্যাম্পাস পরানো অবস্থায় থাকে এবং এখানে যদি সে টয়লেট ইউজ করে দেয়,
তাহলে এখান থেকে দেখা যাচ্ছে তার পিছনে অর্থাৎ মলদ্বারের চারিপাশে এক ধরনের স্কিন র্যাশ, যেটাকে আমরা অ্যানাল এক্সক্রিয়েশন বলি, এটা হতে পারে। নবজাতক অথবা 6 মাসে বেশি বয়সের বাচ্চারা যাদের সোয়েটিং অনেক বেশি হয়, সেক্ষেত্রে আপনারা চিকিৎসকরা বলে থাকেন যে বিভিন্ন ধরনের যে ময়শ্চারাইজার রয়েছে বা বিভিন্ন আমরা যে অলিভ অয়েল তেল বাচ্চাদের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, সেটি আপনারা ইউজ করার ক্ষেত্রে কিছুটা আপনারা বিধিনিষেধ আপনারা দিয়ে থাকেন, এই সম্পর্কে একটু জানতে চাই। আমরা সবসময় নিষেধ করি যে সরিষা জাতীয় তেল ইউজ করবেন না, এই গরমে তেল ইউজ না করাই ভালো। যদি তেল ইউজ করতে হয় তাহলে অলিভ অয়েল জাতীয়টা, এটা পরিমাণ মতো ইউজ করেন, খুব বেশি না। অনেকেই অলিভ অয়েল অনেক পরিমাণ ইউজ করে, তাতে বাচ্চা আরও ঘেমে যাওয়ার পসিবিলিটি থাকে, এটা খুব স্কিনকে ইরিটেট করে, বাচ্চারা আরও বিরক্ত হয়। আর যেটা হলো অনেকেই জিজ্ঞেস করে যে আমরা কি পাউডার ইউজ করবো। আপনি যে কোনো একটা পাউডার, বিশেষ করে বাচ্চাদের স্কিনের জন্য অনেক বাজারে অনেক বাচ্চাদের জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এগুলো নিয়ে আসছে, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। এক্ষেত্রে আপনার কাছে একটু আমি জানবো যে আসলে বাচ্চাদের জন্য গরম প্রতিরোধ করার জন্য পাউডারটাকে আসলে খুব নেসেসারি কিছু কিনা? আসলে বলা হয় এটা গরম প্রতিরোধের করার জন্য নেসেসারি না। যে বাচ্চাগুলো ঘেমে যায়, যাদের ত্বকটা বেশি থাকে, মানে ছেঁচেতে থাকে, তাদের ক্ষেত্রে যদি এটা ইউজ করা হয়, এটা একটা আপনার অনেক টাইপ অফ মানে শোষণ প্রক্রিয়া হিসাবে ইউজ করে, যে আপনি ইউজ করলে তাহলে দেখা যাচ্ছে ঘামছে না। মারা প্রায় কোশ্চেন করে যে আমি কি ইউজ করবে। আপনি যদি নিষেধ করেন যে আপনি কোনো তেল ইউজ করবেন না, আপনি কোনো পাউডার জাতীয় ইউজ করবেন না, সে কিন্তু বাজার থেকে দোকানে গিয়ে তার নিজের মতো একটা দোকানের তার কাছে জিজ্ঞেস করে সে কিন্তু একটা নিয়ে আসছে। সেজন্য অ্যাজ এ ডক্টর হিসাবে একটা সুন্দর পরামর্শ যদি তাকে দেন যে আপনি অলিভ অয়েলটা ইউজ করেন। এখনও গ্রামে একটা বদ্ধ ধারণা আছে দাদা নানির ভিতরে, বিশেষ করে যে তারা বলে আমরা তো জন্মের পরে আমাদের বাচ্চাদেরকে আমরা সরিষার তেল ইউজ করেছি। এখন কেন? তা সরিষার তেলে এক ধরনের কেমিক্যাল থাকে যেটা স্কিনের জন্য, বিশেষ করে বাচ্চাদের স্কিনের জন্য এটা অনেক ক্ষতিকারক, এবং এটা বাচ্চাদের ত্বকে এক ধরনের ইরিটেট ফিল করে। স্যার, সব বয়সী বাচ্চাদের জন্য খাবারের বিষয়টা যদি আমরা বলি, সলিড খাবার, সেটির ভূমিকাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? বিশেষ করে বাসার তৈরি খাবারটা ইনশিওর করতে হবে। অনেকে আমরা বিশেষ করে যে বাচ্চাগুলো স্কুল গোয়িং বাচ্চা, তাদেরকে যে খাবারটা দেওয়া হয়, অনেকে আমরা কি করি গার্জিয়ান হিসাবে দেখা যাচ্ছে বাসায় খাবার তৈরি না করে বাচ্চার হাতে কিছু টাকা ধরাই দেওয়া হচ্ছে যে তুমি এটাতে টিফিন কিনে খেও। বাচ্চা কিন্তু স্কুল থেকে এর বাইরেও কিন্তু আমরা দেখেছি এখন আসলে সময়কে বাঁচানোর জন্য দেখা যায় কিছু রেডি খাবার, ফ্রোজেন খাবার আমরা ভেজে বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি, ফাস্টফুড আইটেম যেগুলোকে আমরা বলছি, এবং বিকেলের খাবারও দেখা যাচ্ছে তৈলাক্ত খাবার। তো এই তৈলাক্ত খাবারগুলো কি তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিশ্চয়ই, এবং গরমের জন্য আসলে কতটুকু ক্ষতিকর প্রভাব ফেলতে পারে? তৈলাক্ত খাবার তার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকারক। মানে যেটা হলো তৈলজাত খাবার যদি বেশি খাওয়া হয় তাহলে বাচ্চাদের যেটা এখন সবচেয়ে মারাত্মক সমস্যা, যে ওবিসিটি ডেভেলপ করতেছে বাচ্চারা তো এমনি এখন তাদের ডেইলি অ্যাক্টিভিটিস যেটাকে বলা হয় শারীরিক চর্চা, যেটা কমে গেছে, এবং স্কুলেও পর্যাপ্ত পরিমাণে শারীরিক চর্চা, খেলাধুলার জায়গা নেই। বাচ্চারা অতিরিক্ত পরিমাণ তৈলজাতীয় খাবার খাওয়ার পরে দিকে যেমন তার ছোট বাচ্চাদের এখন ব্লাড প্রেশার, যেটাকে আমরা হাইপার টেনশন বলি, এটা ডেভেলপ করতেছে। অনেক বাচ্চাদের মানে কোলেস্টেরমিয়া, তাদের কোলেস্টেরলের পরিমাণে বেড়ে যাচ্ছে, ফ্যাটি লিভার, যেটাকে আপনি ভালো কথা বলছেন যে ফ্যাটি লিভার ডেভেলপ করতেছে। তাছাড়া বাচ্চাদের এখন টাইপ 2 ডায়াবেটিস, এটা কিন্তু ডেভেলপ করতেছে এই অতিরিক্ত পরিমাণ তৈলজাতীয় খাবার, লবণাক্ত জাতীয় খাবার খাওয়ার জন্য। যে আমাদের যে ফ্রোজেন ফুডগুলো খাওয়া হয়, বিশেষ করে ফাস্ট ফুড জাতীয়, এখানে কিন্তু এক ধরনের লবণ ইউজ করা হয়। শুধুমাত্র আসলে গরমটাকে প্রিভেন্ট করার জন্য না, সারা বছরের জন্য যদি আমরা চিন্তা করি যে ঘরের খাবার খাওয়াটা সবথেকে ভালো। আর একটা জিনিস এখানে একটু বলে রাখা দরকার, যে বিশেষ করে স্কুলের সামনে যে খাবারগুলো থাকে, এই খাবারগুলো সাধারণত স্বাস্থ্যসম্মত না। এই খাবারগুলোর সঙ্গে সঙ্গে যে খাওয়ার জন্য বাচ্চাদের এই যে সালমোনেলা টাইপের, বিশেষ করে টাইফয়েড জ্বর, তারপরে হলো হেপাটাইটিস ই ভাইরাস, যেটাকে আমরা জন্ডিস বলি, এই ভাইরাস জনিত কারণে বাচ্চাদের জন্ডিস, তারপরে টাইফয়েড জ্বরের প্রবণতা বেশি দেখা যায়। স্ট্রিট ফুডগুলো অ্যাভয়েড করা উচিত। আমরা আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টে। দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। সিজনাল ফ্লু হলে কি করবেন? সব কিছু ডিপেন্ড করে আপনার খাবারের উপর। আপনি আপনার খাদ্য তালিকায় কী ধরনের খাবার নির্বাচন করছেন, কি খাচ্ছেন, কোন খাবার থেকে বিরত থাকছেন, তার উপর ডিপেন্ড করে আপনার সুস্থতা। দেখা যায় যে এই সময়ে অনেকের ঠান্ডা, কাশি, সর্দি, জ্বর, অনেক ধরনের সমস্যা লেগেই থাকে। এর একটিমাত্র কারণ হলো অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। দেখা যায় যে অতিরিক্ত গরম পড়ার কারণে অনেকে ফ্রিজের ঠান্ডা পানি সরাসরি বের করে
পান করেন, এতে অনেক ধরনের ক্ষতি হয়, বিশেষ করে যাদের টনসিলের সমস্যা আছে এবং যাদের কিনা কথায় কথায় ঠান্ডা আসে তাদের ক্ষেত্রে কিন্তু এটি খুব সমস্যার একটি কারণ। তাই অবশ্যই ঠান্ডা পানি এড়িয়ে চলবেন। ঠান্ডা পানি 1/3% এবং 2/3% নেবেন নর্মাল পানি। এভাবে করে মিশিয়ে আপনি সেই পানি পান করতে পারেন। এর পাশাপাশি যাদের কিনা জ্বর আসে তারা জ্বরের সময় আনারস, জাম্বুরা, বিভিন্ন ধরনের টক জাতীয় ফল খাবেন যাতে শরীর খুব সহজেই ডিটক্সিফাইং হয়। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো দুধ পান করা। এই সময় দুধ অনেক উপকারী, বিশেষ করে রাতের বেলা ঘুমানোর 1 ঘন্টা আগে যদি আপনি দুধের সাথে একটু হলুদ গুঁড়া মিশিয়ে পান করতে পারেন, সেটি যেমন স্কিনকে ভালো রাখবে, তার পাশাপাশি এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি অ্যান্টিবডি হিসাবেও বেশ ভালো কাজ করে। অনেক সময় দেখা যায় যে জ্বরের সময় রুচি কমে যায়, সেক্ষেত্রে রুচি বাড়ানোর জন্য আপনি ভর্তা, একটু নরম ভাত দিয়ে খেতে পারেন, তারপরে আপনি গ্রিলড খাবার খেতে পারেন, আরও অন্যান্য অনেক ধরনের খাবার যেমন বিশেষ করে চাটনি, আলু বোখারার চাটনিও মুখে রুচি বাড়াতে সাহায্য করে। এই সময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় হলো যে জিঙ্ক যুক্ত খাবার খাওয়া, কারণ অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণেই জ্বর আসে বা সিজনাল ফ্লু হয়। সেক্ষেত্রে জিঙ্কযুক্ত খাবার আপনি পাবেন মাংসের কলিজা থেকে, মাছ থেকে এবং বিভিন্ন ধরনের লাল শাকসবজি থেকে। ফলের রস অনেক ইম্পর্ট্যান্ট একটি খাবার, কারণ আপনি যখন নিয়মিত ফলের রস খাচ্ছেন এর মধ্যে থাকা ভিটামিনস, মিনারেলস, ফসফরাস, পটাশিয়াম আপনার হেলথকে যেমন অনেক বেশি ভালো রাখবে তেমনই আপনাকে এনার্জেটিক করে তুলবে। তাই নিয়মিত সঠিক খাদ্যাভ্যাস আপনি খাবেন যদি আপনি সুস্থ থাকতে চান, এবং বাইরের খাবার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, ঠান্ডা পানি, আইসক্রিম এগুলো এড়িয়ে চলবেন। আপনি তো বলছিলেন যে আসলে গরমকালে বাচ্চাদের যত্ন কিভাবে নেওয়া উচিত, কিন্তু কোনো কোনো বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখেছি ছোটবেলা থেকে তাদের অ্যাজমা জনিত সমস্যা থাকে, তাদের জন্য বিশেষ কি যত্নের প্রয়োজন রয়েছে? অ্যাজমা জনিত কারণে যারা ভুগছে তাদের প্রথমে খেয়াল করতে হবে তারা যাতে না ঘেমে যায়। অনেকগুলো ট্রিগারিং ফ্যাক্টর থাকে অ্যাজমা কী কী কারণে বাড়ায়, যে যে জিনিসগুলোতে অ্যাজমা বাড়ায় এটাকে আমরা সাধারণত মেডিকেল টার্মে ট্রিগারিং ফ্যাক্টর বলি। তা মানে হট ওয়েদার এটাও কিন্তু একটা কারণ, যে তার এই হট ওয়েদারের জন্য তার একটা ট্রিগারিং ফ্যাক্টর হিসাবে অ্যাজমাটাকে আরও অ্যাকুট এক্সাজারবেশন করতেছে। তা এই মানে গরমে যাতে খেয়াল করতে হবে সে না ঘেমে যায়, এটা খেয়াল করতে হবে যে ঘেমে গেলে তার শরীরে সাধারণত ঘামটা বসে যাওয়ার পরে তার ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগার থেকে তার আবার কাশি হবে, কাশি থেকে আবার অ্যাজমাটাকে বাড়াই দিবে। সেজন্য খেয়াল করতে হবে যাতে সে ক্রাউড প্লেসে না যাবে, রোদের ভিতরে না ঘুরে বেড়াবে বাইরে। আর অনেক মা বাবারা আছে যে খেয়াল করতে হবে, এক কথায় যদি আমরা বলি যে সোয়েটিং কম হয় এরকম অ্যাক্টিভিটিস বা এরকম পরিবেশে তাকে না রাখা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই গরমকালে বাচ্চাদের কিভাবে সুস্থ রাখতে হয় এবং কি কি বিষয় আমাদের স্ট্রিক্টলি মেনটেন করা উচিত সেই সম্পর্কে আমাদেরকে সঠিক ধারণা দেওয়ার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। চুল পড়াটা কিন্তু আসলে একটি স্বাভাবিক প্রক্রিয়া। হ্যাঁ, প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণের চুল কিন্তু আমাদের চুলের ত্বক থেকে ঝরেই পড়ে, আর সেই সাথে চুল কিন্তু আবার গজানোর প্রক্রিয়াটিও একটি স্বাভাবিক প্রক্রিয়া। আমরা আসলে হয়তো বা কম বেশি সবাই জানি যে ডেইলি গড়ে 50 থেকে 100 বা 150টি চুল আমাদের চুলের ত্বক থেকে ঝরে পড়ে, কিন্তু আমাদের এটি মাথায় রাখতে হবে যে এই চুল পড়ার পরিমাণটা যখন বেড়ে যাবে এবং চুল গ্রোথ বা চুল গজানোর হারটা যখন কমে আসবে তখনই কিন্তু একে আমরা চুল পড়ার সমস্যা বলে থাকি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।